মাথায় হাত দিলে গাদা গাদা চুল উঠছে, অথবা মাথায় ভর্তি রয়েছে খুশকি অর্থাৎ খুশকির সমস্যায় ভুগছেন, বা টেনশন, প্রচুর স্ট্রেস হচ্ছে, সেই কারণে হেয়ার ফল হচ্ছে, এবং পাশাপাশি হেয়ার ফলের জন্য আরো স্ট্রেস বাড়ছে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু অবশ্যই রয়েছে। অর্থাৎ চুল পড়ার খুঁটিনাটি সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে কি করে এই সমস্যার সমাধান হবে আজকের অনুষ্ঠানে আলোচনা হবে। নমস্কার, আমি অভিনন্দা। আজকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আর ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস দিয়ে থাকেন ডক্টরসরা। এবং আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর তন্ময় দত্ত, BHMS। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। মূলত আজকে প্রথমেই যেই প্রশ্ন রাখবো, ঠিক কি কি কারণে এই চুল পড়া হয়? অ্যাকচুয়ালি হেয়ার হচ্ছে আমাদের সৌন্দর্য, সে নারী বলুন আর পুরুষ বলুন, বিভিন্ন কারণে হেয়ার ফল হয়ে থাকে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে গিয়ে অবশ্যই জেনেটিক্যালি, যেটা আমরা মা বাবা থেকে প্রাপ্ত হই। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন রকম স্ট্রেস, আমাদের লাইফে নানা রকম স্ট্রেস থাকে, তার মধ্যে দিয়ে যেতে হয়। তো বেশি মাত্রায় স্ট্রেস হলে হেয়ার ফল হতে পারে। এয়ার পলিউশন, তার থেকে হেয়ার ফল হতে পারে। বিভিন্ন রকম কেমিক্যাল এজেন্ট যদি আমাদের বডিতে ঢোকে, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি, তার জন্য হেয়ার ফল হতে পারে। মাথার কোনো স্ক্যাল্পে যদি কোনো রকমের ডিজিজ হয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন, যাকে আমরা খুশকি বলি, তার জন্য হেয়ার ফল হতে পারে। আমরা যদি কোনো রাসায়নিক প্রয়োগ করে থাকি, যেমন ধরুন হেয়ার কালার ইউজ করলাম, কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে তাকে হিট দিলাম, তার জন্য হেয়ার ফল হতে পারে। এইসব বিভিন্ন কারণে হেয়ার ফল হয়। আচ্ছা, যেমন তো বললেন না, বাবা মায়ের চুল পড়া অর্থাৎ এক প্রকার বংশ পরম্পরায়, সেই দিক থেকে সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে বাবা মায়ের মাথায় প্রচুর চুল রয়েছে বা মায়ের মাথায় প্রচুর চুল রয়েছে, তবুও সন্তানের মোটামুটি কম বয়সী মাথার সামনে ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল পড়ার একটা সমস্যা শুরু হচ্ছে। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে, সেক্ষেত্রে ফার্স্টে হিস্ট্রি নিতে হবে যে তার যে হেয়ারটা ফল হয়েছে কিংবা এরকম ফাঁকা হয়েছে, তার কোনো বড় ডিজিজ হয়েছিল কিনা। যেমন অনেক সময় হচ্ছে কি ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়া, এইসব কারণে হেয়ার ফল হতে পারে। তো তাকে কথা বলে জানতে হবে যে কিসের জন্য হেয়ারটা ফল হয়েছে। কিংবা আমরা শুধু তার বাবা মার কথাই জানি যে তার বাবা মার মাথায় হেয়ার আছে, কিন্তু ছেলের মাথায় নেই কিংবা মেয়ের মাথায় নেই। আমরা তার আগের বংশেরও হিস্ট্রি জানা দরকার, যে তাদেরও এরকম অবস্থা ছিল কিনা। সেটাও একটা ভাইটাল পয়েন্ট। মোটামুটি আপনার কাছে তো প্রচুর পেশেন্টস আসে, সেক্ষেত্রে কোন বয়স থেকে শুরু হয় এই হেয়ার ফলের সমস্যাটা? এটা অ্যাকচুয়ালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, এবং কোনো পার্টিকুলার এরকম এজ নেই যে এই বয়স থেকে হেয়ার ফল হবে। এখন দেখা যায় খুব কম বয়সেও চুল পড়ছে। হ্যাঁ, কম বয়সে চুল হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুডে হ্যাবিটেড হয়ে যাচ্ছি, সেই জন্য হেয়ার ফল হচ্ছে। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। কম ঘুমোই, কেন রাত্রিবেলা বেশিরভাগই মোবাইল দেখি, পড়াশোনা করি, ওভার স্ট্রেস থাকি, হেয়ার ফল হতে পারে। ড্যান্ড্রফ হতে পারে শীতকালে, এবং শীতকালীন দেশে যেমন নর্থ বেঙ্গলে বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে, তার জন্য ড্যান্ড্রফ হতে পারে, তার জন্য হেয়ার ফল হতে পারে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ড্যান্ড্রফ প্রচুর মানুষের চুলে। ড্যান্ড্রফ, আচ্ছা, ড্যান্ড্রফ কত ধরনের হয়? ড্যান্ড্রফ অ্যাকচুয়ালি এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, সেই লেভেলে কিছু নেই, এটা একই রকমের মোটামুটি হয়। কিন্তু ড্যান্ড্রফ হচ্ছে গিয়ে বলতে পারেন যে কিছুটা ছোঁয়াচে টাইপের। একজনের থেকে যদি উড়ে গিয়ে আরেকজনের মাথায় পড়ে, তাকে সেখান থেকেও ড্যান্ড্রফ হতে পারে এবং হেয়ার ফল হবে। এটা কিওর হওয়া সম্ভব? হ্যাঁ, কিওর হওয়া সম্ভব, যেখানে অ্যান্টি ফাঙ্গাল কিছু ট্রিটমেন্ট করলে পর কিওর হওয়া সম্ভব। সেক্ষেত্রে ড্যান্ড্রফ হলে পরে যে পরিমাণ চুল উঠতে থাকে, কি ধরনের উপায়ে সেই চুল পড়া আমরা বন্ধ করতে পারবো বা কিছু? অ্যাকচুয়ালি ড্যান্ড্রফ যদি হয়, প্রথমে দেখতে হবে ড্যান্ড্রফের কোন স্টেজে রয়েছে। যদি মাইল্ড হয় তো সেখানে ক্ষেত্রে আমরা শ্যাম্পু ইউজ করতে পারি। যদি সেভিয়ার হয়, কিছু ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করা যেতে পারে, এবং তার সঙ্গে কিছু ট্রিটমেন্ট চালানো ওকে, যায়। আমরা ট্রিটমেন্টের প্রসেস নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে এই যে চুল পড়ায় যে এতগুলো চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে নতুন চুল গজানো বা দিনে কতগুলো চুল পড়াকে আমরা স্বাভাবিক হিসেবে ধরতে পারি? আমরা দিনে 100টা চুল পড়াকে স্বাভাবিক বলেই মেনে নিই। সেখানে দেখতে হবে তার হেয়ার ডেন্সিটি কত আছে। যদি হেয়ার ডেন্সিটি খুব বেশি থাকে, আমরা 100টা পর্যন্ত হেয়ারকে স্বাভাবিকভাবেই মেনে নিই। আর যার একদমই হেয়ার ডেন্সিটি কম রয়েছে, সেক্ষেত্রে হেয়ার ফলটা অ্যাকচুয়ালি হেয়ার ফল হতে হতে তার ডেন্সিটি কমে গেছে, এবং যখন ডেন্সিটি কমে যায়, ইউজুয়ালি হেয়ার ফল আর হয় না। আর হেয়ার ফল হয় না? হবে না, অলরেডি তো পড়েই গেছে, আর কি হেয়ার ফল হবে? তাহলে সেই যে পড়ে গেল চুল, সেগুলো যে কোনো কারণে হোক না কেন, সেটা কি আবার রিগ্রোথ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ। এই যে এতগুলো কারণ আপনি শুরুতেই বললেন, বাবা মায়ের থেকে হোক বা এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া, সেক্ষেত্রে কি নতুন করে যে কোনো সমস্যাই হোক, সেগুলোর জন্য কি আলাদা আলাদা উপায় হবে, নাকি ট্রিটমেন্ট প্রায় একই? অ্যাকচুয়ালি রিগ্রোথ অবশ্যই হওয়া সম্ভব, কিন্তু ফার্স্ট সবার আগে দেখতে হবে যে রিজনটা কি আছে, কি কারণে হেয়ারটা ফল হয়েছে।
এর জন্য ডক্টর ভিজিট করা দরকার। কি করে বুঝবো কি কি কারণে হয়েছে? তার তার সাথে পার্টিকুলার পেশেন্টের সাথে কথা বলতে হবে, তার পাস্ট হিস্ট্রি জানতে হবে যে কি কারণে অ্যাকচুয়ালি হেয়ারটা ফল হয়েছে। কোনো গাইনি প্রবলেম থাকতে পারে, তার পিসিওডি পিসিওএস হতে পারে, তার জন্য হেয়ার ফল হতে পারে। তার সাথে কথাটা বলা পর্যন্ত আমি বলতে পারবো না। আচ্ছা, ধরুন যে কারণগুলো বললেন, কি কি কারণ যদি সামনে আসে, মানে যে কোনো একটা কারণ এক এক করে যখন আসবে, তো কোন কারণে কি ট্রিটমেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি কারণ ওয়াইজ হচ্ছে গিয়ে পার্টিকুলার কোনো মেডিসিন এবং হচ্ছে গিয়ে অ্যাডভান্স আমাদের যে হেয়ার ফল ট্রিটমেন্ট হয় সেগুলো শুরু করে দিতে হবে। যেমন কি কি রয়েছে একটু বিস্তারিত জানবো। পিআরপি আছে, যেমন পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এটাতে খুব সিম্পল প্রসিডিওর, আপনার নিজস্ব ব্লাড কালেকশন করা হবে, তাতে তারপর হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউজ বলে একটা মেশিন আছে, তাতে ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করা হবে। তো সেন্ট্রিফিউজ করলে পর আমাদের ব্লাডের মধ্যে যে রক্তকণিকা থাকে বা আরবিসি আর প্লাজমা, সেই দুটো সেপারেট হয়ে যায় এবং ওই প্লাজমাটা মানে আপনার নিজের প্লাজমাই আপনাকে দেওয়া হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা থেরাপি। সেক্ষেত্রে কতদিনের মধ্যে রিগ্রোথ হতে পারে? সেক্ষেত্রে মোটামুটি আমরা হেয়ার ফল থেকে হেয়ার রিগ্রোথ আনার জন্য 4 থেকে 6 মাস সময় লাগে। মানে একদম 100% শিওর কি হবেই রিগ্রোথ? হ্যাঁ, নিশ্চয়ই হবে। পাশাপাশি তাতে কোনো সাইড এফেক্টস বা কিছু, আর শুধুমাত্র পিআরপির কি প্রসেস রয়েছে, কিভাবে পিআরপি হয়? পিআরপি তো ওই বললাম, ব্লাডটা কালেকশন করা হলো, যার যে পেশেন্টের হেয়ার আপনার ট্রিটমেন্ট করা হবে তার ব্লাডটা কালেকশন করা হবে, তাকে সেন্ট্রিফিউজ করা হবে, সেই তার প্লাজমাটাকে কালেক্ট করে ডাইরেক্ট স্ক্যাল্পে দেওয়া হবে। সেটা বিভিন্ন রকম প্রসিডিউর হতে পারে, ডাইরেক্ট স্ক্যাল্পে দেওয়া যেতে পারে, কিংবা হচ্ছে ডার্মাওয়ালের সাহায্যে স্ক্যাল্পে ইনপুট করা যেতে পারে। এবং একবারেই স্ক্যাল্পে সব পড়বে নাকি ওটা ধাপে ধাপে হয়? 15 টু 15 টু 21 ডেজ ইন্টারভ্যালে হবে প্রত্যেকটা পিআরপি। আচ্ছা, তারপর মোটামুটি কতদিনের মধ্যে সেই চুল, আর সেই চুল হলে সেটা কি আবার পড়ার সম্ভাবনা রয়েছে? কারণ বিভিন্ন সমস্যার জন্য যার চুল পড়েছে সে যদি পিআরপি করে, সেক্ষেত্রে আবারও কি কখনো এরকম সম্ভাবনা থাকতে পারে? যেমন হেয়ার ফল এমন একটা জিনিস, যেমন গাছের পাতা পড়া বন্ধ হয় না, মুখে থুতু ফেলা বন্ধ হয় না, হেয়ার ফল কিন্তু হবে, কিন্তু স্বাভাবিকের থেকে যখন বেশি হয় তখন আমরা সেটাকে অ্যাবনর্মাল বলে মেনে নিই। তো যখন পিআরপি ট্রিটমেন্ট করা হলো, সেখানে যে কোলাজেন ফাইব্রিন প্রডিউস হলো এবং ফলিকোস যেই নিউট্রিশনটা পেলো, তার থেকে আবার হেয়ার আসলো নতুন। মোটামুটি একটা ফলিকোস থেকে 2 থেকে 3টে হেয়ার, ইভেন 5টা হেয়ারও আসে। তো একটা হেয়ার যখনই অ্যাডাল্ট হয়ে যায়, তার পাশ থেকে আবার বেবি হেয়ার, নিউবর্ন হেয়ার আবার আসে। আচ্ছা, সেক্ষেত্রে পিআরপি কোন কোন এজে করা যেতে পারে, এবং মেল ফিমেল তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো সিস্টেম রয়েছে? বা পিআরপি যে কোনো এজেই করা সম্ভব, কেননা পিআরপি খুব ন্যাচারাল প্রসেস, যেমন আপনার ব্লাডটা নিয়েই করা হচ্ছে, সেরকম ক্ষেত্রে সব এজেই করা সম্ভব। আচ্ছা, ওটা ফিমেলরাও করতে পারে? ইয়েস, মেল ফিমেল বোথ পিআরপি। অনেকের যদি পিআরপি বেসিক্যালি আমরা যেরকম দেখেছি ছবিতে দেখেছি, যে সামনে মেলদের কথা বলছি, সামনের এরিয়া ফাঁকা, সেক্ষেত্রে পিআরপির একটা ট্রিটমেন্ট। সেক্ষেত্রে ফিমেলরা যদি তাদের মাথায় কিছু কিছু চুল থাকে, সেক্ষেত্রে করা সম্ভব নাকি পুরো চুলটাকে সরিয়ে তারপর? না, পিআরপি অ্যাকচুয়ালি মেনলি ক্রাউন এরিয়ায় করা হয়। মেনলি আমাদের হেয়ার ফল ক্রাউন এরিয়া থেকেই হয়। যেমন হেয়ারের আমাদের মাথার মধ্যখানটা থেকে হেয়ার ফলটা মেনলি হয়। যদি কিছু চুলও থেকে থাকে সেক্ষেত্রে সেটাকে কি বাদ দিয়ে তারপর নতুন করে করা হয়? না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যখন পিআরপি করছি, তাতে হচ্ছে গিয়ে নেক্সট 48 আওয়ার্সে ও এন্টায়ার স্ক্যাল্পে ছড়িয়ে পড়ছে, মানে পুরো স্ক্যাল্পটাতেই ছড়িয়ে পড়ছে। সেরকম কোনো ব্যাপার নেই যে যেই জায়গাটায় হেয়ার আছে আমি সেই জায়গাটা ছেড়ে দেবো, সব জায়গাটাতেই সমানভাবে করবো। ওকে, কিছু মেইনটেনেন্স আছে পিআরপিতে? না, কোনো মেনটেনেন্স নেই। আফটার পোস্ট মেনটেনেন্সে আপনি ডক্টর রেকমেন্ডেড কোনো মেডিসিন কিংবা সিরাম, হেয়ার সিরাম ইউজ করবেন। আচ্ছা, ফাইন। একটা প্রসেস আপনি বললেন পিআরপি, আর কি কি প্রসেস রয়েছে? আরও অনেক কিছু প্রসেস, যেমন অ্যান্টি হেয়ার ফল, যার সেভিয়ার হেয়ার ফল হচ্ছে, সেখানে অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট করতে হবে। সঙ্গে যদি ড্যান্ড্রফ থাকে তো অ্যান্টি ড্যান্ড্রফ সঙ্গে। অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে? অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা একই রকম, শুধু হচ্ছে কি মেডিসিন, ওটা একটা মেডিসিন দিয়ে করা। আচ্ছা, ওটাতে কতদিন সময় লাগে? ওটাতে মোটামুটি 15 মানে হেয়ার স্টপ হতে মোটামুটি 1 মান্থ সময় লাগে। ধীরে ধীরে হেয়ার ফল কমে আসে। ওটা মোটামুটি 10 to 15 ডেজ ইন্টারভ্যাল করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে নতুন করে হেয়ার গ্রোথ হবে সেই জায়গা থেকে? হ্যাঁ, কোনো মেডিসিন দিয়ে বা খাবার মেডিসিন বা কোনো ইনজেকশন বা কি রয়েছে? অ্যাকচুয়ালি হেয়ারের তো 2 রকম হেয়ার আছে, নিউবর্ন হেয়ার আর অ্যাডাল্ট হেয়ার। তো নিউবর্ন হেয়ার একটা ফলিকোস থেকে বেবি হেয়ার আসলো, তো এটা পড়ে গেল। তো হেয়ারে কি হয়, 3 রকমের স্টেজ রয়েছে। তো নিউবর্ন হেয়ারটা যখন আসলো, আমরা যখন অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট করলাম, ওটা ফলিকোস থেকে আর ডিটাচ হলো না, তো ওই হেয়ারটাই আবার হচ্ছে কি গ্রোথ হয়ে অ্যাডাল্ট হেয়ারে কনভার্ট হলো। তো এইভাবে যদি আমি প্রত্যেকটা ফলিকোস থেকে হেয়ারগুলো বাঁচিয়ে রাখতে পারি, তো পুরো এন্টায়ার স্ক্যাল্প পুরো হেয়ারে ভরে যাবে। আচ্ছা, মোটামুটি এই ট্রিটমেন্ট গুলো যে কোনো এজেই করা যেতে পারে? হ্যাঁ। মোটামুটি কোন এজ থেকে শুরু করা যেতে পারে? অ্যাবভ 18 ইয়ার্স। Above 18 years।
তো বেসিক্যালি আপনার চেম্বারে নিশ্চয়ই প্রচুর এরকম হেয়ার ফল নিয়ে প্রচুর সমস্যা নিয়ে আসে পেশেন্টরা, তাদেরকে কতটা চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়, কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয় লাইফে এই হেয়ার ফল নিয়ে? কারণ এখন চুল আমাদের একটা সৌন্দর্যের পার্ট, সেক্ষেত্রে চুল যদি না থাকে তো আমাদেরকে বাইরে অনেক কাজের ক্ষেত্রে যেতে হয়, চুল একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট, সেক্ষেত্রে তাদেরকে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। কিরকম কিরকম সমস্যা হয় বা কিছু? তাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মেন্টালি ডিপ্রেস থাকে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সে ভাবে যে এরকমভাবে আমি সাজবো, তো সেরকম সাজতে পারে না, তো সেই জন্য সে একটা কনফিউজ হয়ে থাকে আমার হেয়ার আদৌ আসবে কি আসবে না। একদমই। এবং সেক্ষেত্রে যেমনটা বলছিলাম যে চুল পড়া এটা তো একটা এখন কমন সমস্যা, এবং আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ যেমনটা আপনি বললেন, ড্যান্ড্রফের ট্রিটমেন্ট রয়েছে, ড্যান্ড্রফের কি কি ট্রিটমেন্ট রয়েছে? অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট হচ্ছে কি কিছু খাওয়ার ওষুধ দেওয়া হলো, শ্যাম্পু দেওয়া যেতে পারে, সঙ্গে হচ্ছে অ্যান্টি হেয়ার ফল অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট এক্সটার্নালি করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে লিড করলে পরে এই চুল পড়ার সমস্যা থেকে আমরা মোটামুটি মুক্ত পেতে পারবো, অর্থাৎ মুক্তি পেতে পারবো বা দূরে থাকতে পারবো? প্রথম তো হচ্ছে গিয়ে পর্যাপ্ত ঘুম দরকার। দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইফস্টাইলে আমরা ভাজা পোড়া খাবো না, কোনো জাঙ্ক ফুড আমরা জাঙ্ক ফুড থেকে অ্যাভয়েড করবো, জাঙ্ক ফুড রিলেটেড যেরকম আইটেম আমি ঘরে বসেও বানিয়ে খেতে পারি। তৃতীয় হচ্ছে গিয়ে আমি স্ট্রেস রিলিফ লাইফ মেনটেন করব। চতুর্থ হচ্ছে গিয়ে আমার স্ক্যাল্প ক্লিয়ার আছে কিনা সেটা আমায় দেখতে হবে। পঞ্চম হচ্ছে গিয়ে স্ক্যাল্পে কোনো ডিজিজ হয়েছে কিনা, যেমন একটা ডিজিজ আছে অ্যালোপেশিয়া এরিয়াটা, সেরকম কিছু হয়েছে কিনা সেরকম আমাকে বুঝে নিতে হবে। কিছু কিছু ভিটামিনের অভাব, যেমন হচ্ছে কি ভিটামিন বি, জিঙ্ক, আয়রন, এগুলোর জন্য হেয়ার ফল হতে পারে, সেগুলো আমাকে মাঝে মাঝে ব্লাড টেস্ট করে নিতে হবে। কিংবা ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, এগুলোর জন্য হেয়ার ফল হতে পারে। আরেকটা বিষয় দেখা যায় যে এখন প্রত্যেকেই চুল পড়া নিয়ে প্রচুর টেনশনে থাকে, এক প্রকার পুরো ডিপ্রেশনে চলে যায়, এবং সেই কারণে আবারও চুল পড়ে। কারণ আমরা প্রচুর জায়গায় শুনে থাকি টেনশন হলে চুল পড়বে, এবং চুল পড়ার জন্য আবার টেনশন হচ্ছে। কি উপায়? কি উপায় আছে? তাকে প্রথমে স্ট্রেস রিলিফ লাইফস্টাইল ডিল করতে হবে। অতিরিক্ত ধূমপান করা যাবে না, পর্যাপ্ত ঘুম দিতে হবে, আর ঠিক মতন খাবার খেতে হবে, হেলদি ফুড। কি কি টেস্ট রয়েছে যার দরুন বোঝা যাবে যে এই সমস্যার জন্য চুল পড়ছে, এই সমস্যার জন্য ড্যান্ড্রফ হচ্ছে? এক তো আমরা প্রথমেই দিয়ে হচ্ছে থাইরয়েড প্রোফাইল, তার মধ্যে হচ্ছে গিয়ে 3 রকমের থাইরয়েড টেস্ট রয়েছে, FT3, FT4, TSH। তারপর হচ্ছে সিবিজি কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মধ্যে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা জানতে পারবো। হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে তাহলে হেয়ার ফলের সম্ভাবনা থেকে যায়। ভিটামিন D3ও এখানে খুব ভাইটাল রোল প্লে করে। ভিটামিন D3 লেভেল করলে ক্যালসিফেরল আমরা জানি যাকে, সেই লেভেল যদি কম থাকে হেয়ার ফল হতে পারে। ভিটামিন বি যদি কম থাকে হেয়ার ফল হতে পারে। আচ্ছা, তো এই যে বিভিন্ন কারণ আপনি বললেন বিভিন্ন টেস্ট করা যায়, সেক্ষেত্রে যে কোনো একটা একটা কারণ যদি আসে সেক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা যায়? খুব ভাইটাল এরকম কিছু আপনি ফেস করেছেন যেখানে চুল রিগ্রোথ হওয়াটা খুব চাপের বা কিছু এরকম? এরকম ব্যাপারটা হচ্ছে যদি কারো থাইরয়েড লেভেল বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা অন্য ডাক্তারকে রেফার করে দিই, তো ডাক্তার সেই বুঝে থাইরয়েডের মেডিসিন দিয়ে থাকবে। এরকম হ্যাঁ অনেকেরই রয়েছে, বলে যে থাইরয়েড রয়েছে তাই চুল পড়ছে। হ্যাঁ, সেক্ষেত্রে থাইরয়েডের চুল পড়লে সেটা গজানো কি একটু অসম্ভব কিছু বা সমস্যার কারণ, নাকি তারাও এই এই সমাধান পায়? সমাধান পাবে, নিশ্চয়ই পাবে। থাইরয়েড লেভেলটা ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি থাইরয়েড হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার, যেখানে হচ্ছে গিয়ে বডি নিজে রিকভারি করতে পারে না, তো এক্সটার্নালি আমাদের সিনথেটিক মেডিসিন দিতে হবে। সেক্ষেত্রে ডাক্তাররাই সাজেশন করে দেবেন যে কত পাওয়ারের মেডিসিন খাবেন। তো হেয়ার ফল যদি থাইরয়েড রিলেটেড হয়ে থাকে তাহলে আগের থেকে হেয়ার ফল অনেক বন্ধ হবে। সঙ্গে আমাদের ট্রিটমেন্ট তো অবশ্যই করতে হবে, অ্যাডভান্স হেয়ার ফল ট্রিটমেন্ট। সেটা কি কিরকম হয়? সেরকম হচ্ছে পিআরপি করতে পারা যেতে পারে, সঙ্গে অ্যান্টি হেয়ার ফল মেসোথেরাপি করা যেতে পারে, হেয়ার থ্রেড করা যেতে পারে। আর যদি খুব সেভিয়ার কন্ডিশন থাকে, যেমন হচ্ছে কি স্ক্যাল্প পুরো চকচকে হয়ে গেল, যেখানে ফলিকলস বোঝাই যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। পিআরপি কি রেগুলার বেসিসে করাতে হবে নাকি ওয়ান টাইম করালেই হয়ে যাবে? না, রেগুলার বেসিস মিনিমাম 6 থেকে 8টা সেশন করানো দরকার। 6 থেকে 8 মানে এটা মিনিমাম? মিনিমাম। আর ম্যাক্সিমাম কতটা হতে পারে? ম্যাক্সিমাম 6 থেকে 8টা সেশন। এরপর হচ্ছে কি মেনটেন্যান্সের জন্য মাসে একবার কিংবা 2 মাসে একবার করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে 6 থেকে 8 বার মিনিমাম যেটা আপনি বলেন, সেক্ষেত্রে কতদিন পর পর সেটা করতে হবে? সেটা স্ক্যাল্পের কন্ডিশন অনুযায়ী করতে হবে। মোটামুটি 10 ডেজ ইন্টারভেল থেকে 21 ডেজ ইন্টারভেলে করা শুরু হতে পারে। আচ্ছা, সিস্টেম প্রসেস সব একই থাকবে? একই থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে পেশেন্টরা কি বলে, তারা তাদের কতটা তাদের কোনো রকম কোনো সমস্যা হয় বা কিছু, বা সেই সময় কোনো পেইনফুল কোনো ভাবে লিটিল পেইনফুল কেন, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। হ্যাঁ, লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করে করা হয়, স্প্রে লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করে, সেরকম পেশেন্ট কিছু ফিল করে না। আচ্ছা,
আরেকটা বিষয় যেটা আপনি বলেন যে বংশ পরম্পরায় অর্থাৎ বাবা মার এরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চাদেরও হতে পারে, সেটার কি ট্রিটমেন্ট রয়েছে? সেটার ট্রিটমেন্ট যদি বলতে যাই, সেটা হচ্ছে এমনি হচ্ছে কি পিআরপি কিংবা অ্যান্টি হেয়ার ফল যদি সেরকম হয়ে থাকে করা যেতে পারে। একবারে যদি প্লেন হয়ে থাকে তাহলে হচ্ছে কি হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। হেয়ার ট্রান্সপ্লান্ট একদম। সেটার কি রকম কি প্রসেস রয়েছে? ওটা খুব সিম্পল প্রসিডিওর, মানে পিছন থেকে হেয়ার ফলিকলস কালেকশন করা হয়, তো সামনে সেইভাবে বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, সেটার প্রসেস কতদিন, কতটা সময় লাগে, মিনিমাম কত অ্যাভারেজলি 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা একবারে পার্মানেন্ট একবারে হয়ে যায়? সেটা কতদিন, মানে সেটা কখনো সেখান থেকে হেয়ারফল হওয়ার চান্সেস রয়েছে কি? সেখান থেকে যদি কোনো শারীরিক কোনো সমস্যা না থাকে এবং সে যদি পেশেন্ট যদি সুন্দর লাইফস্টাইল ডিল করতে পারে, তাহলে হচ্ছে কি সেই হেয়ারও আপনার 10 থেকে 15 বছর থেকে যায়। আচ্ছা, মানে একটা যতটা এজ পর্যন্ত চুল থাকা হ্যাঁ। দরকার সেরকম এজ পর্যন্ত। এই যে এত সমস্ত ট্রিটমেন্ট, তার জন্য তো নিশ্চয়ই কিছু মেডিসিনস রয়েছে। মেডিসিনস এর কোনো সাইড এফেক্টস বা কোনো সমস্যা রয়েছে? না, এগুলো কোনো সাইড এফেক্ট নেই, এগুলো হচ্ছে গিয়ে কসমেটিক মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো কোনো সাইড এফেক্ট নেই। ডক্টর, আমার হেয়ার ফল হচ্ছে কিন্তু সেটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, সেটা কি করে বুঝবো? সেক্ষেত্রে আমরা ঘরে বসেই একটা ছোট টেস্টের মাধ্যমে বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা 30টা কিংবা 40টা চুল একসাথে নিয়ে সেটা হালকা করে টেনে দেখলাম। যদি অ্যাট এ টাইমে 2 থেকে 6টা এরকম হেয়ার যদি ফল হয়, তাহলে হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। আচ্ছা, এবং কখন হেয়ার ট্রিটমেন্ট অর্থাৎ হেয়ার থ্রেড ট্রিটমেন্ট করব সেগুলো কি করে বুঝবো? কোন হেয়ার সময় থ্রেড বুঝবো? ট্রিটমেন্ট করবো অনেক সময় হচ্ছে কি আমাদের অ্যাডভান্স হেয়ার ট্রিটমেন্ট, হুম। যেমন হচ্ছে কি পিআরপি মেসোথেরাপির পরেও কিছু সময় আপনার হেয়ার থ্রেডের প্রয়োজন হয়, কেননা হেয়ার থ্রেডে কোলাজেন ফাইব্রিন খুব ভালোভাবে প্রডিউস হয় এবং তার থেকে হেয়ার ফলিকলস খুব ইম্পর্টেন্স নিউট্রিশন পায় এবং হেয়ার খুব তাড়াতাড়ি আসতে সাহায্য করে। সেটা ট্রিটমেন্টটা হয় কিভাবে, কি প্রসেস রয়েছে? হেয়ার থ্রেড হচ্ছে গিয়ে আপনার নিডলস টাইপের, ওগুলো হচ্ছে কি স্ক্যাল্পের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে করা হয়, তবে পেনলেস। অনেক সময় দেখা যায় ডার্মাডোলার ইউজ করে অনেকে, হুম। সেটাই কি খানিকটা কানেক্টেড বিষয়টি? ডামাওয়ালা একটা অন্যরকম রোল প্লে করে, সেখানে হচ্ছে কি আমরা স্ক্যাল্পে ওটাকে রাবিং করা হয়, মানে ঘষা হচ্ছে, তাতে ব্লাড সার্কুলেশন লেভেল অনেকটা বেড়ে যায় এবং ডামাওয়ালার জন্য যেখানে অনেক ছোট ছোট পিন থাকে সেখানে হচ্ছে কি অনেক মাইক্রোপোর্স তৈরি হয়। তো আমরা যখন মেডিসিনটা দিচ্ছি পিআরপি কিংবা মেসো ইঞ্জেকশন দিচ্ছি, তাতে কি হচ্ছে কি মেডিসিনটা খুব তাড়াতাড়ি ব্লাডের সাথে মিক্স আপ হয়। আচ্ছা, সেক্ষেত্রেও কি ডার্মাডোলার ইউজ হয়? ইউজ করা যেতে পারে। অনেকে দেখা যায় বাড়িতেও ডার্মাডোলার ইউজ করে, সেটা কতটা ঠিক করাটা? বাড়িতে ডামাওয়ালা ইউজ করা কতটা ঠিক সেটা একটা আইডিয়া থাকা দরকার। কেউ ধরুন প্রত্যেক দিনই ডামাওয়ালা ইউজ করছে, তো তাতে হেয়ার ফলিকলস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইউজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে পিআরপি যেমনটা আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, পিআরপি ডিফারেন্স কি কি রয়েছে? ডিফারেন্স কি কি ধরনের পিআরপি হতে পারে? পিআরপি মোটামুটি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি প্লেন পিআরপি, এগুলো এই ডিফারেন্সটা হয় হচ্ছে কি ভায়ালগুলো আলাদা থাকে। প্লেন পিআরপির মধ্যে প্লেন ভায়াল ইউজ করা হয়। যেমন আরেকটা হচ্ছে গিয়ে বায়ো পিআরপি, সেখানে হচ্ছে গিয়ে সেই ভায়ালের মধ্যে বায়োটিন থাকে, যেটাই হেয়ারের খুব একটা ইম্পর্টেন্ট নিউট্রিশন। আর আরেকটা থাকে হচ্ছে জিএফসি পিআরপি, গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটেড থাকে। এটার সাথে আপনার প্লাজমা মিক্স আপ হয়ে সেটা তখন হেয়ারে দিলে খুব ভালো রেজাল্ট হয়। এটা একদম অ্যাডভান্স লে। আচ্ছা, হিমোগ্লোবিন কম থাকলে কি হেয়ার ফল হতে পারে? হিমোগ্লোবিন কম থেকে অবশ্যই হেয়ার ফল হতে পারে। সেই ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিটমেন্ট করার সাথে সাথে আইএফএ, আয়রন ফলিক অ্যাসিড দেওয়া যেতে পারে। আর কোলেস্ট্রল বেশি থাকলে সেক্ষেত্রেও কি হেয়ার ফলের সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কোলেস্ট্রল বেশি থাকলে হেয়ার ফল হতে পারে, কেননা সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ব্লাড নিউট্রিশন ব্যারিয়ার, সেক্ষেত্রে নিউট্রিশনটা ঠিক মতন ফলিকলসে পৌঁছায় না, সেই জন্য হেয়ার ফল হতে পারে। কি ধরনের ভিটামিন যেটা ডেইলি নেওয়া যেতে পারে এই সমস্ত হেয়ার ফল সমস্যার কারণে? হেয়ার ফলের জন্য ইন ডেলি বেসিস যে কেউ বায়োটিন খেতে পারে, সপ্তাহে একদিন বাদ দিয়ে, তাতে মোটামুটি হেয়ার নিউট্রিশন পেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি বায়োটিন ডেলি খেলাম এবং তাতে হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে না, সেরকম কিছু না। জাস্ট একটা সাপোর্টিভ হিসেবে কাজ করে বায়োটিন। এখন প্রচুর অনেককে দেখা যায় নিজেদের কাজের জন্য, প্রফেশনের জন্য চুলে হিট দিচ্ছে, স্ট্রেটনিং করছে, ক্রিম্পিং করছে, সেক্ষেত্রে কতটা ক্ষতিকর? অ্যাকচুয়ালি হেয়ার কালার বলুন কিংবা হেয়ারে হিট দেওয়া বলুন, এগুলো টোটালটাই হচ্ছে কি হেয়ারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। হেয়ার কালার তো অবশ্যই ফলিকুলসে গিয়ে ফলিকুলসটাকে নষ্ট করে দেয়, যেখান থেকে আমাদের মেনলি হেয়ারটা আসে। তো হেয়ার আর আসলো না, ফলিকুলসটা মরে গেলে, ফলিকুলসটা যদি ডেথ হয়ে যায়, তাহলে ওখান থেকে আর হেয়ার আসবে না, স্ক্যাল্প আস্তে আস্তে প্লেন হতে থাকবে। আর হিট যদি দেওয়া হয় হেয়ারের মধ্যে, তো হেয়ারের মধ্যে যেই বন্ডসগুলো আছে, কেরাটিন বন্ডগুলো, ওগুলো ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার ফলে হেয়ারটা ড্যামেজ হয়
এবং হেয়ারটা নষ্ট হয়ে যায়। কিন্তু যে ক্ষেত্রে কারোর তার কাছে কোনো উপায় নেই, চুল হিট দিতেই হবে, সেক্ষেত্রে কোনো সেক্ষেত্রে রকম extra কিছু? সেক্ষেত্রে যথেষ্ট প্রোটেকশন নিয়ে যাওয়া যেতে পারে। এমন নয় যে হেয়ারে হিট দিলেই হেয়ার ফল হবে কিংবা হেয়ারটা বেকার হয়, কিন্তু অ্যাভাব 90%-এর ক্ষেত্রে হেয়ার বেকার হয়ে যাবে। কি প্রোটেকশন দিতে পারি? সেক্ষেত্রে হচ্ছে কি বিভিন্ন ধরনের সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে হেয়ারের ট্রিটমেন্ট করা দরকার। অ্যাডভান্স ট্রিটমেন্ট করে কি চুল মোটা করা সম্ভব? না, অ্যাকচুয়ালি হেয়ারে যেটা আমরা জেনেটিক্যালি হেয়ারটা নিয়ে এসেছি সেটাকে মোটা করা সম্ভব না, কিন্তু হেয়ার গ্রোথ মানে হেয়ারের ডেন্সিটি লেভেল বাড়ানো সম্ভব। আচ্ছা, ঘরোয়া কি কি খাবার দাবার খেলে পরে এই হেয়ার ফল এটা কমবে বা কিছু? প্রোটিন জাতীয় খাবার, যেমন পার কেজিতে যার যত ওয়েট তার পার কেজিতে 1 থেকে 1.2 গ্রাম প্রোটিন অবশ্যই খেতে হবে। রেড মিট বন্ধ করতে হবে। চিকেন খাওয়া যেতে পারে। বিভিন্ন রকম সামুদ্রিক মাছ যেখান থেকে ভিটামিন মিনারেলস খুব ভালো হেয়ারের জন্য, এবং জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো খুব হেয়ারের জন্য হেলদি। সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে, সাইট্রাস জাতীয় ফ্রুট এবং বিভিন্ন ধরনের ফ্রুটস যদি কেউ মিক্স আপ খায় খুব ভালো রেজাল্ট হবে। পাশাপাশি অনেককে দেখা যায় বাড়িতে যে ঘরোয়া ট্রিটমেন্ট, যেমন পেঁয়াজের রস বলুন, টক দই, ডিম, অনেক কিছু ইউজ করে চুলে, সেগুলো কি আদৌ কার্যকরী হয়? সেগুলো সায়েন্টিফিক্যালি সেরকমভাবে প্রুভ নয়, কিন্তু কিছুটা তো কাজ হবেই। যেমন কোন কোন জিনিসগুলো ভালো ঘরোয়া ভাবে ব্যবহার করলে? অনেকে পেঁয়াজের রস ইউজ করে, ঠিক আছে, হেয়ার গ্রোথ হতে পারে। এগ যদি ইউজ করা হয়, ডিম যদি ইউজ করা, তাহলে হেয়ার সিল্কি অ্যান্ড শাইনি হবে। চুলের যত্ন সাধারণত কিভাবে রাখা উচিত, অর্থাৎ কতদিন পর পর শ্যাম্পু করা বা স্ক্যাল্প কি করে একেবারে ক্লিন করা যেতে পারে? সপ্তাহে Oil use করা? সপ্তাহে অবশ্যই 3 থেকে 4 দিন শ্যাম্পু করলে খুবই ভালো হয়, যেখানে হচ্ছে কি স্ক্যাল্প পুরো ক্লিয়ার থাকবে। যাদের মেনলি অয়েলি স্কিন, টাইপ 2 অয়েলি স্কিন, যেখানে প্রচুর পরিমাণে স্ক্যাল্পে অয়েল হয়ে যাচ্ছে, সেখানে তো প্রায় ডেইলি শ্যাম্পু করলেই চুলের জন্য খুব ভালো। যাদের ড্রাই স্কিন আছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করলেই হবে। এখনকার দিনে প্রচুর মানুষকে দেখা যায়, ছেলে হোক বা মেয়ে, যে কম বয়সে চুল পেকে যাচ্ছে, সেই চুল পাকার কি কারণ? চুল পাকার বিভিন্ন রকম কারণ হতে পারে। এক তো জেনেটিক্যালি, আর বাবা কিংবা মায়ের যদি ছোটবেলা থেকে তাড়াতাড়ি চুল পেকে থাকে, তাহলে হচ্ছে কি ছেলে মেয়েদের ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যায়। হেয়ার গ্রে হেয়ার বা চুল পাকা, এটা কিন্তু বেশিরভাগই স্ট্রেসের উপর ডিপেন্ড করে, কিংবা প্রচুর পরিমাণে ধূমপান, বাজে লাইফস্টাইল, ঘুম কম হওয়া, এগুলোতেই কিন্তু গ্রে হেয়ার বেশি পরিমাণে হয়। তো আজকালকার দিনের ছেলে মেয়েদের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সেগুলো এই লাইফস্টাইল থেকে মুক্তি পেলে আশা করা যায় যে অনেকটা কম হতে পারে। অনেকটা কম হতে পারে মানে যারা একেবারে প্রচুর চুল পেকে গেছে, তার কি কমানো সেটা আদৌ সম্ভব হবে? আমরা যদি দেখে থাকি যে কারো একটা দুটো গ্রে হেয়ার হয়েছে, সে এসে আমাদের বলল যে এটা কি বন্ধ হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। যেই হেয়ারটা গ্রে হয়ে গেছে সেটাকে আমি আর ব্ল্যাক করতে পারবো না, কিন্তু ওই ফলিকুলস থেকে যদি আরো 4টে হেয়ার ব্ল্যাক থাকে, তাকে যে গ্রে হেয়ার, সেগুলো যদি গ্রে হেয়ার হওয়ার টেন্ডেন্সি থাকে, সেগুলো আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে পোস্টপোন করতে পারি, পিছিয়ে দিতে পারি। এই নিয়ে একটা প্রশ্ন আমার মনে এলো, যে কোন এজ পর্যন্ত মোটামুটি চুল গ্রোথ হতে পারে? গ্রোথ, হেয়ার গ্রোথ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই হয়, কিন্তু হেয়ার ডেন্সিটি লেভেল আপনার কমে আসতে পারে। যেমন একটা ফলিকুলস থেকে যদি 2 থেকে 3টে হেয়ার আসে, আমাদের বয়সের সাথে সাথে কি হয়, ফলিকুলসের ক্যাপাসিটি হয় কমে যায়। যেহেতু আমার বডি একটা হিউম্যান বডি একটা ফ্যাক্টরি, তো ফলিকুলসের ওরকম ক্যাপাসিটি কমে আসে, সেখান থেকে একটা হেয়ার আসতে পারে, কিন্তু ওরকম নয় যে একদম ফাঁকা হয়ে যাবে, কিংবা বয়সের সাথে সাথে যে ভরে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তাদের যেমন ফলিকুলসের যেমন বয়স হচ্ছে, তো ওখান থেকে কি হবে, একটা করে হেয়ার আসবে। আর একটি রোগের বিষয়, খুব রোগের নাম শোনা যায়, অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা ঠিক কি রোগ বা এর কি ট্রিটমেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি অ্যালোপেশিয়া এরিয়াটা যেখানে জায়গায় জায়গায় হেয়ার থাকেই না, সেটা হচ্ছে কি টোটালি একটা অটোইমিউন ডিসঅর্ডার। তো এটা পুরো বডিতেও হতে পারে, সেটাকে বলে অ্যালোপেশিয়া টোটালিস। যেমন হচ্ছে কি আমার চোখের ভুরু থেকেও হেয়ার ফল হতে পারে, কিংবা বুকের চুল থেকে হেয়ার ফল হয়ে যেতে পারে, মাথার চুল পুরো চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এবং এটা ডাক্তারের ডিসিশন নেবেন যে কতটা মেডিসিন দিয়ে কতটা ট্রিটমেন্ট করবে। আর এই মেডিসিন দিয়েও কমানো যেতে পারে, বা মেডিসিনে যদি না কমে সেক্ষেত্রে অন্য কোনো ট্রিটমেন্ট প্রসেস রয়েছে? না, সেরকম কোনো ট্রিটমেন্ট নেই, এটাকে ওই মেডিসিন দিয়েই কমাতে হবে, এক্সটার্নালি ইনজেকশন মাধ্যমে কমানো সম্ভব। আর কি কি ট্রিটমেন্ট হতে পারে? সেরকম লেভেলের ট্রিটমেন্ট এখনো পর্যন্ত সেরকম জানা যায়নি। তো অ্যাকচুয়ালি ডাক্তারের ডিসিশন নেবে যে ওই মেডিসিনটা কি পাওয়ারে দিতে হবে এবং কত ডাইলিউশনে দিতে হবে।
আচ্ছা, সেটারও কি কোনো নির্দিষ্ট বয়স আছে বা কিছু? হ্যাঁ, সেটারও কোনো নির্দিষ্ট বয়স? না, অটোইমিউন ডিসঅর্ডার নির্দিষ্ট কোনো সেরকম বয়স নেই, যে কোনো বয়সেই অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে অ্যালোপেশিয়া এরিয়া। আর ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট সেই ডাক্তারি ডিসিশন নেবে যে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা কি হবে। বা কোন এজ থেকে করানো যেতে পারে? অ্যাবভ 18। আচ্ছা। আর যদি ধরা পড়লো, তার যেমনটা আপনি বললেন ডক্টর ডিসিশন নেবে, সেক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি দিয়ে অ্যালোপেশিয়া সেটা এরিয়াটার করতে ক্ষেত্রে প্রথম 6 মাস আমরা দেখি যে ওর গ্রোথ কি হচ্ছে, ওর রেজাল্ট কি হচ্ছে। যদি আরো বেশি রকম গ্রোথ বাড়তে থাকে তখন আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করবো। অনেক সময় কি হয়, বডি নিজেই রিকভারি করে ফেলে, আচ্ছা, যে হেয়ার আসা শুরু হয়ে গেল, বডি অনেক সময় নিজেই রিকভারি করে ফেলে, মানে মেডিসিন দিয়ে? মেডিসিন ছাড়াই। মেডিসিন ছাড়াই হ্যাঁ, কি করে আমার অটোমেটিক আবার সেটা ঠিক? বডি অ্যাকচুয়ালি আমাদের যখন কোনো জায়গায় কেটে যায়, তখন আমি যদি কিছু অ্যান্টিসেপ্টিক না লাগাই, বডি নিজেই ওটাকে রিকভারি করে ফেলবে। বডি সবসময় চাইবে যে ওটাকে আমি রিকভারি হওয়ার চেষ্টা করি, তো অনেক ক্ষেত্রে হয় না। তো অ্যালপেশিয়া এরিয়ার ক্ষেত্রেও অনেক সময় 6 মাস পর্যন্ত আমরা দেখি যে হেয়ারটা আবার চলে আসলো কিনা। তো তারপরে যদি না হয় তখন আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করবো বা ট্রিটমেন্ট সাজেশন করবো। সব থেকে এই যে এই সমস্ত ট্রিটমেন্টের কথা বললেন, একটু টাফ বা সেরকম কোনো ট্রিটমেন্ট রয়েছে যেটা একটু টাফ করানো বা কিছু? না, সেরকম কোনো ওরকম ব্যাপার নেই। পেইনফুল? না, পেনফুল না, টোটালি পেনলেস। সবগুলোই কি অ্যানেস্থেসিয়া দিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হবে, সেই জন্য পেনলেস ট্রিটমেন্ট হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন দর্শকদের, এই যে কি কি করা একেবারেই উচিত নয় বা সেই কাজগুলো থেকে দূরে থাকলে, এই চুল পড়া যেগুলো বাবা মার থেকে বা জেনেটিক্যালি সেভাবে আসেনি, অটোমেটিকলি হচ্ছে, এই সমস্ত কারণগুলো থেকে, সেগুলো থেকে দূরে থাকলে প্রথমে পরে আমরা বলবো পেশেন্টদের যে আপনারা পর্যাপ্ত ঘুমান, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। ভালো মতন ভালো রকম খাওয়া দাওয়া করুন, যেগুলোতে তেল ঝাল মশলা কম থাকবে। জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন, মানসিক প্রেশার নেওয়া বন্ধ করুন। কিছু কিছু টেস্ট যেমন হচ্ছে গিয়ে ভিটামিন D3 টেস্ট, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট, ডায়াবেটিস ইনসিপিডাস মেলাইটাস এগুলো টেস্ট, থাইরয়েড প্রোফাইল টেস্ট, এগুলো করে দেখুন যে লেভেলগুলো ঠিক আছে কিনা। ধূমপান থেকে বিরত থাকুন, অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন। মোটামুটি এগুলো করলেই আপনার হেয়ার অনেক ভালো থাকবে। বেশ, আমার মনে হয় আজকে এই যারা দেখলো, দর্শক যারা রয়েছে, তারা যদি এই সমস্যা, অর্থাৎ এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাদের জন্য একটা কার্যকরী আজকের এপিসোড হবে। কারণ আজকে যে মূলত যে সমস্যা আজকাল ঘরে ঘরে দেখা যায়, প্রায় সমস্ত এজের মধ্যে একটাই কথা, চুল পড়ে যাচ্ছে, স্ট্রেস হচ্ছে। সেই সমস্ত সমস্যা যদি জেনেটিক্যালি না হয়ে থাকে, যদি এই সমস্ত কারণ, যে কারণগুলো ডক্টর বললেন, সেই সমস্ত কারণের থেকে হয়ে থাকে, তবে কিভাবে সেই সমস্ত সমস্যার সমাধান করা যায়, ডক্টর কিন্তু সমস্ত টিপস আজকের এপিসোডে দিয়ে দিলেন। এবং পাশাপাশি প্রয়োজনীয় ঘুম, প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখা, এবং কি ধরনের ভিটামিন নেওয়া, বা যদি সত্যি আপনার মনে হয়ে থাকে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক চুল আপনার পড়ছে, সেক্ষেত্রে শীঘ্রই ডক্টরের কাছে যান। এবং যে সমস্ত টেস্টের কথা ডক্টর বললেন, সেগুলো করানো কিন্তু অত্যন্ত জরুরি। আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।
একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। সিটিভিএন এবং সিএন বিনামূল্যে আপনার পছন্দের 2 চ্যানেল দেখার জন্য আজই জানান আপনার কেবল অপারেটর বা ডিটিএইচ অপারেটরকে।